আজকে তার বিয়ে। লাল টুকটুকে বউ সেজে স্টেজে বসে আছে, তার পাশে বসে আছে তার হবু বর বেগম। কাজে বিয়ে পড়াতে শুরু করবে। ঠিক এই মুহূর্তে একটা ছেলে স্টেজে উঠে তাকে নিজের কাছে নিয়ে এসে সরাসরি তাকে কিস করে বসে। এরকম অদ্ভুত ঘটনায় সবাই তো বাকরুদ্ধ হয়ে গেছে। এই ছেলে, তুমি কে? এত বড় সাহস যে তুমি আমার মেয়েকে! ছি, আমার বলতেও লজ্জা করছে। তুমি এখানে কিভাবে এসেছো? কে ঢুকতে দিয়েছে তোমায়? আরে শ্বশুর মশাই, রিল্যাক্স, এত হাইপার হবেন না। তারপর তো প্রেশার বেড়ে যাবে, তারপর স্ট্রোক করবেন। আপনার মেয়ের বিয়ে তো একবার হয়ে গেছে, তারপর আবার কিসের বিয়ে? বিয়ে হয়ে গেছে মানে? আমি তো তের বর, আমার সাথে তো ওর এখনো বিয়ে হয়নি। এই ছেলে, একদম চুপ। তের নামটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। একবার বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার উচ্চারণ করলে তোর মুখটা আমি ভেঙে দিব, যে আর কথাই বলতে পারবি না। এসব কি ধরনের অসভ্যতামো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? তোমার কি মাথার সমস্যা? সিকিউরিটি কোথায়? এই ছেলেকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। শ্বশুরমশাই, ভুলে যাবেন না আমি কে। আমার সাথে লাগতে আসলে পরিণাম ভালো হবে না। আপনি এত হাইপার হচ্ছেন কেন? আপনি জানেন না আমি কি কি করতে পারি? জাঙ্কুকের কথা শুনে সবাই ভয়ে চুপ হয়ে গেছে। ছেলেটির নাম জিয়ন জাঙ্কুক, যার নাম শুনলে সবাই ভয়ে কাঁপাকাঁপি করে। টপ বিজনেসম্যানদের মাঝে একজন, তার উপর আবার মাফিয়া কিং। তাকে সবাই ভয় পায়। সবাই এক জায়গায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, সবার চোখে মুখে ভয়ের ছাপ। তে তো এখনো বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এইসব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা কোথা থেকে এসে তাকে কিস করে বসলো। এই ছেলে, আপনার সাহস হয় কি করে যে আপনি আমাকে কিস করেছেন? হ্যাঁ, আমি আপনাকে পুলিশে দিব। আপনি জানেন না কাউকে পারমিশন ছাড়া তাকে ছোঁয়া বারণ, আর আপনি আমাকে! আমার সাহসটা বরাবরই একটু বেশি, আর নিজের বউকে কিস করতে সাহস লাগে না। বউ? কি আপনার বউ? আপনি কোন অধিকারে আমাকে নিজের বউ বলে দাবি করছেন? অধিকারের কথা বলছো? তাহলে আমি তোমার স্বামী, সেই অধিকারই বলছি। আপনার সাথে আমার কখন বিয়ে হয়েছে? আমি তো আপনাকে চিনি না। তাহলে শ্বশুরমশাই, আপনি এখন আপনার মেয়েকে আমাদের কথাটা বলেননি, তাই তো? আচ্ছা, যাই হোক, আমি তোমাকে বলছি, আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর আগে, তাই না শ্বশুরমশাই? আপনার কথা আমি কেন বিশ্বাস করব? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি আপনার ওয়াইফ? আজগবি একটা গল্প বলে দিলেই হয়ে গেছে। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। এনিওয়ে, এই পেপারগুলো নাও আর সাইন করে দাও। আমি কিছুতেই সাইন করব না। বাবা, তুমি কেন কিছু বলছো না? চুপ করে কেন আছো? এই ছেলেটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। অসভ্য, ওকে তো পুলিশে দেওয়া দরকার। দাঁড়াও মামুনি, আমি দেখছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তারপর ওরা এসে ব্যাপারটা সামলাবে। শ্বশুর মশাই, পুলিশকে ফোন করার কোনো প্রয়োজন নেই। পুলিশ অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। যান, গিয়ে কথা বলে আসুন। পুলিশ বাড়ির সামনে? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার নামে কমপ্লেন করব আমি। হ্যাঁ, করেন। যান শ্বশুর মশাই, তাড়াতাড়ি যান। জামাই আদরটা খেয়ে আসেন। মানে কি বলছো এসব? শ্বশুর মশাই, আপনি এতটাও বোকা নন যে আমার সিম্পল একটা কথা বুঝতে পারছেন না। আপনি না বুঝলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি তের হাজব্যান্ড, আমার সাথে তের ডিভোর্স হয়নি। আমি জীবিত থাকা অবস্থায় আপনি আবারও তের অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। এটা নিশ্চয়ই ভালো কাজ না, আর এটা নিশ্চয়ই আইন মেনে নিবে না, তাই না? তের বাবা কিছু বলে না। ওনার কপাল দিয়ে ঘাম ঝরছে, দেখে বোঝা যাচ্ছে তিনি খুব টেনশনে আছে। শ্বশুরমশাই, এত ঘামছেন কেন? আপনার কি গরম লাগছে? এই যে, তোদের আক্কেল বলতে কিছু নেই। আমার শ্বশুরমশাইয়ের গরমে কষ্ট হচ্ছে, আর তোরা তাকে আঁকড়ে দাঁড়িয়ে আছিস। যা, ওনার জন্য বাতাসের ব্যবস্থা কর। জাঙ্কুকের কিছু গার্ড তের বাবাকে বসিয়ে ওনাকে বাতাস করছিল। কাজী মশাই, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়াতে শুরু করুন। মানে বিয়ে? কার সাথে কার বিয়ে হবে? আপনি আমার কথা শুনতে পারছেন না কি বলছি? আর কার সাথে কার বিয়ে মানে অবভিয়াসলি আমার সাথে। শুরু করুন। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনাকে বিয়ে করব? কখনোই না। আপনাকে চিনি না, জানি না। হুট করে কোথা থেকে চলে এসে বলছেন আমি আপনার ওয়াইফ, আর এখন আবার আমাকে বিয়ে করতে চাচ্ছেন। কাজেই আপনি বসে আছেন কেন? আপনাকে আমি কিছু বলেছি, আমার কথা মতো কাজ না করলে জানেনই তো আমি কি করতে পারি। কিসের বিয়ে? কোনো বিয়ে পড়ানো শুরু হবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করব না। আমি বেগম। কিছু বলার আগেই জাঙ্কুক আবারও থেকে কিস করে বসে। বাড়ির সবার সামনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকানো কারো সাহস হচ্ছে না। চুপ করো, তোমার মুখে অন্য ছেলের নাম আমি শুনতে চাই না। আজকের পর থেকে আমার নাম ছাড়া তুমি আর কারোর নাম নিতে পারবে না। আর এই যে তুই,
বাবল গাম। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, যদি বেঁচে থাকতে চাস তাহলে তোর চেহারা যেন আর আমি আশেপাশে না দেখি। তোর এখানে যত লোকজন আছে সবাইকে নিয়ে কেটে পড়। বেগম তো ভয় পেয়ে গেছে, সে আর 1 মিনিটও লেট করে না, ওখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে গুলি করে তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দিব, তারপর তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। ভেবে দেখো, বিয়ে না করলেও তোমাকে আমার সাথে যেতে হবে, করলেও তোমাকে আমার সাথে থাকতে হবে। মাঝখান থেকে তোমার বাবার প্রাণটা যাবে। নাও চয়েস ইয়োর। তোমার কাছে মাত্র 2 মিনিট সময় আছে, যার ডিসিশন নেওয়ার নিয়ে নিতে পারো। আমি একটু রেস্ট করি। না, আপনি আমার বাবাকে কিচ্ছু করবেন না, এটা অন্যায় হচ্ছে। আপনি আমার সাথে এটা করতে পারেন না, আপনি আমাকে জোর করতে পারেন না। আমি কি পারি না পারি সেটা আমার ব্যাপার, তোমার ডিসিশন তুমি জানাবে, দ্যাটস ইট। ঠিক আছে, আপনি আমাকে বিয়ে করতে চান, আমি আপনাকে বিয়ে করব, শুধুমাত্র আমার বাবার জন্য। অবশেষে তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে গেছে। এবার পালা হচ্ছে তে শ্বশুর বাড়িতে যাওয়ার, কিন্তু তে কিছুতেই যেতে চাচ্ছিল না। জাঙ্কুক জোর করে তাকে গড়ে নিতে চায়, কিন্তু তে তাকে চর বসিয়ে দিয়েছে। এতেও জাঙ্কুকের কিছু আসে যায় না। সে তেকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছিল আর বলছিল, সুইটহার্ট, এভাবে তাকিয়ে আছো কেন? আবার বুঝে আমাকে থাপ্পড় মারবে? তোমার দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন, ভালোই লেগেছে, খারাপ না। একটা কেন, 2টা খেতেও রাজি আছি। এখন চলো আমার সাথে, অনেক কাজ বাকি আমাদের। জাঙ্কুক তেকে জোর করে নিয়ে আসে। তে আসতেই চাচ্ছিল না, গাড়িতে বসিয়ে দেয়, কিন্তু তে কিছুতেই বসতে চাচ্ছিল না। তাই জাঙ্কুক নিচে ড্রাইভিং সিটে বসে তেকে তার কোলে বসিয়ে নেয়। তে আপ্রাণ চেষ্টা করছে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার। জাঙ্কুক ড্রাইভ করছিল আর তে তো বাচ্চাদের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। জাঙ্কুক আর পারছিল না, তাই গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তে তো স্তব্ধ হয়ে গেছে। যখন বুঝতে পেরেছে তার সাথে কি হচ্ছে, তখনই সে জাঙ্কুকের চুল ধরে টানাটানি শুরু করে দেয়, কিন্তু জাঙ্কুককে এক চুলও সরাতে পারেনি। তের মনে হচ্ছে তার দমটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। জাঙ্কুক তের ঠোঁট জোড়া ছেড়ে দেয় এবং তার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে দেয়। তে ছাড়া পেয়ে তো জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। চুপ করো, এখন তো শুধু কিস করেছি, আর একটা কথা বললে এখানেই বাসরটা সেরে ফেলবো। তে ভয়ে চুপ হয়ে যায়। তার এতটুকু ধারণা হয়ে গেছে যে এই ছেলের দ্বারা কোনো কিছু অসম্ভব না। জাঙ্কুক বাঁকা হেসে আবারও ড্রাইভ করতে শুরু করে। তে বেঞ্চি কেটে জানলা দিয়ে রাতের শহর দেখছিল, আর এইদিকে জাঙ্কুক বারবার থেকে আর চোখে দেখছিল। জাঙ্কুকের বোরিং লাগছিল, তাই সে একটা গান ছেড়েছে। আমার বিরক্ত লাগছে, আপনি কি এই বাংলা রেডিওটা বন্ধ করবেন? কেন, খারাপ কি? আমারও তো বোরিং লাগছে, তুমি আমার সাথে কথা বলছো না, কিচ্ছু না, তাই আমি গান শুনছি। আপনি কি আমাকে বিয়ে করে খুশি নন? কেন এই কথা কেন বলছো? আমি তো অনেক খুশি, আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে এমন ছ্যাঁকামার্কা গান কেন শুনছেন? আপনার এত কিসের কষ্ট? সত্যিই তো, একদম ঠিক বলেছো, আমার তো একটা রোমান্টিক গান শোনা উচিত। একদম চুপ, আপনি গান শুনবেন না, চুপ করে বসে থাকেন। কেন শুনবো না কেন? তুমি আমার সাথে কথা বলছো না, আমার বোরিং লাগছে, তাই আমি গান শুনছি। আপনার এই ছ্যাঁকা ছ্যাঁকা গান শুনে আমার কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি গান গাইবো। না, একদম না, আপনার ওই ফাটা গলায় আমি গান শুনতে চাই না। কি বললে? আমার ফাটা গলা? আমার গান কি তুমি শুনেছো? না, শুনিনি, বা শোনার আমার ইচ্ছেও নেই। আপনার গলা শুনে বোঝা যাচ্ছে যে আপনার গানটা কেমন হবে। মুখে তো রসকস বলতে কিচ্ছু নেই, তাই আপনার গানের রসকস কোথা থেকে আসবে? তাই বেটার হবে আপনি চুপ করে থাকেন। যেমন বাপ তেমনই তার মেয়ে। আপনি কি আমাকে কিছু বলেছেন? কই না তো, আমি আবার কি বলবো? আচ্ছা, আমার জানা মতে তো আপনার সাথে আমার 2 বছর আগে কখনো দেখাই হয়নি বা বিয়েও হয়নি, তাহলে আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? তোমার এই ছোট মাথায় এত চিন্তা করতে হবে না, যখন সময় আসবে তখন এমনিতেই জানতে পারবে। এখন চুপ করো, এত গোয়েন্দাগিরি করতে তোমাকে কেউ বলেনি। তে আর কিছু বলে না, চুপচাপ বসে আছে। তার গাড়িটা একটা বিশাল বড় রাজপ্রাসাদের সামনে এসে থামলো। বাড়ির চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক গার্ড। তে তো হাঁ করে বাড়িটা দেখছিল। বাড়িটা অনেক সুন্দর। কেউ একজন আমার বাড়ির দিকে নজর দিচ্ছে, এমন ভাবে নজর দিচ্ছে মনে হচ্ছে আমার বাড়িটা এক্ষুনি উড়ে চলে যাবে। আপনি কি আমাকে বলছেন আমার নজর খারাপ? না না, আমি সেটা বলতে চাইনি। এত দেখার কিছু নেই, এই বাড়িটা এখন তোমারই।
ভিতরে চলো, আর অনেক কিছু দেখতে পারবে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তাকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে একটা রুমে চলে আসে। রুমটা ছিল ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাঙ্কুক তেকে বেডে বসিয়ে দেয়। জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে পড়তেই তে ভয়ে পিছিয়ে যায়। এই যে আপনি জোর করে বিয়ে করে নিয়েছেন, এখন কি জোর করে স্বামীর অধিকার দেখাবেন নাকি? দেখাতেই পারি, আফটার অল আমি তোমার হাজব্যান্ড, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনার মতো ছেলেদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনার সামনেই বসে আছি, মিটিয়ে নিন আপনার। জাঙ্কুক তেকে কিছু বলতে দেয় না, তার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। আজকে প্রথম দিন দেখে কিছু বললাম না, নেক্সট টাইম যেন তোমার মুখে এমন কথা আমি কখনো না শুনি। আর হ্যাঁ, যতদিন না পর্যন্ত তুমি আমাকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচও করব না। জাঙ্কুক আর কিছু বলে না, সে রুম থেকে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথেই তে কাউকে একটা ফোন করে। তোমার কথা মতো কাজ হয়ে গেছে, আর হ্যাঁ, আমি কল না দেওয়া পর্যন্ত তুমি আমাকে কখনো নিজ থেকে কল করবে না। তে ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। অনেকক্ষণ পর জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে রুমে আসে। এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা, সারা রুম অগোছালো হয়ে আছে, ফুলগুলো সব নিচে পড়ে আছে, গ্লাস ভেঙে নিচে পড়ে আছে, আর তে এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তার হাতটা কেটে গেছে, তের চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর অগোছালো শাড়ি। জাঙ্কুক দেখে বুঝতে পেরেছে যে হয়তো তের আজকের মেডিসিনটা নেওয়া হয়নি, তাই সে এমন বিহেভ করেছে। জাঙ্কুক তার ড্রয়ার থেকে একটা ঘুমের ইঞ্জেকশন বের করে তের শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মাঝেই তে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তেকে কোলে করে বেডে শুয়ে দেয় এবং তার হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছিল। জাঙ্কুকের চোখ ঘুরিয়ে পানি পড়ছিল। তোমার কি কোনোদিনও আমার কথা মনে পড়বে না তে? তুমি আমাকে চিনতে পারছো না, এটা যে মরণ যন্ত্রণা, আর আমি সেটা সহ্য করতে পারছি না। জান পাখি, তুমি কি করে তোমার জাঙ্কুককে ভুলে যেতে পারলে? কথা দিয়েছিলাম তোমার সকল কষ্ট আমি ভাগ করে নিব, কিন্তু এই কষ্ট আমি ভাগ করে নিতে পারছি না। তুমি কেন আমাকে ভুলে গেলে, কেন? জাঙ্কুক চোখের পানিটা মুছে ওখান থেকে চলে যায়। রাত্রে 2টা বেজে গেছে। জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে, তার দু চোখে কোনো ঘুম নেই। অনেক রাত্রে এভাবেই নির্ঘুম কাটিয়েছে। রাতের পর রাত জেগে তার প্রিয়তমার ছবি দেখেছে। ঘন্টার পর ঘন্টা তার প্রিয়তমার বাসার নিচে দাঁড়িয়েছিল একটাবার তার প্রিয়তমাকে দেখার জন্য। এইসব ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। তখনই সে অনুভব করে আলতো হাতে কেউ তাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে। সে জানে এই হাতের মালিককে। এই স্পর্শ তার বহুদিনের চেনা। কি ম্যাডাম, অবশেষে তাহলে আপনার ঘুম ভাঙলো? অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর মাত্র কয়েকটা দিন অভিনয় করো, তারপর আমি সব কিছু ঠিক করে দেব। আমাদের উপর যে ছেলেটা নজর রাখছিল, সেই ছেলেটা কোথায়? ওকে তো আমি স্টোররুমে আটকে রেখেছি। সব ঠিক আছে, কিন্তু আমি তোমার উপর রেগে আছি জাঙ্কু। কেন? আমি আবার কি করলাম? আজকে আমাদের বিয়ে হয়েছে, তার মানে আজকে আমাদের বাসর রাত। আর বাসর রাতে কি নতুন বউকে কেউ একা রেখে ছাদে দাঁড়িয়ে থাকে নাকি? তো আপনার কি বাসর করতে ইচ্ছে করছে নাকি? ইস, কিছু বলছো না জাঙ্কু, তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আল্লাহ, এটা কেমন বিচার? নিজে বললে কিছু না, আর আমি বললে আমি অসভ্য। জাঙ্কু, তোমার হাতে কি হয়েছে? ও তেমন কিছু না, হালকা কেটে গেছে। দেখি তোমার হাত দুটো লুকিয়ে রেখেছো কেন, দেখি। তে দেখে জাঙ্কুকের হাতটা অনেকটাই কেটে গেছে। সে বুঝতে পেরেছে জাঙ্কুক নিজেই নিজের হাত কেটেছে। এটা দেখার পর তীর চোখ গড়িয়ে পানি পড়ছে। এই কি হাল করেছো জাঙ্কুক তোমার হাতে? তুমি নিজের হাতটা কেন কেটেছো? আমার তো এক হাত কেটেছে, তুমি নিজের দুটো হাতই কেটেছো কেন? এত পাগলামি কেন করো জাঙ্কুক? আমি তোমাকে কথা দিয়েছি নাতে যে আমি তোমার সব কষ্ট ভাগ করে নেব, আর আমি সেটাই করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তে কান্না করতে করতেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। দুজনেই চোখ বন্ধ করে আছে আর ভাবতে থাকে 5 দিনের আগের কথা। জাঙ্কুক আর তে 1 বছর ধরে রিলেশনশিপে ছিল। তাদের সম্পর্কের কথা কাউকে বলেনি। একদিন জাঙ্কুক তের সাথে কফি শপে দেখা করতে আসে, আর সেখানে তে অনেক কান্না করছিল। তে, কি হয়েছে জান পাখি? আমাকে বলো, তুমি কান্না কেন করছো? আমি আর মেনে নিতে পারছি না পাপা। পাপা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করব না। আমাকে যদি অন্য কাউকে বিয়ে করতে হয়, তাহলে কিন্তু
আমি নিজেকে শেষ করে দিব। চুপ, একদম চুপ, এসব কথা কখনো বলবে না। আমাকে ছাড়া তোমাকে আর কাউকে বিয়ে করতে হবে না। তুমি তোমার পাপাকে আমার কথা বলো। পাপা কখনোই মানবে না জাঙ্কুক। পাপা একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমাকে যদি ওই বগমকে বিয়ে করতে হয় তাহলে কিন্তু আমি নিজেকে। তের মুখ থেকে মরার কথা শুনে জাঙ্কুক প্রচুর রেগে যায় এবং রাগের বশে সে তেকে থাপ্পড় মেরে বসে। তে কান্না করছে বসে বসে। জাঙ্কুক ওখান থেকে চলে যায়। রাতে তে বাসায় এসে জাঙ্কুককে অনেক ফোন করে, কিন্তু জাঙ্কুক কিছুতে রিসিভ করছিল না। মামনি, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ পাপা, এসো না। আমার কাছ থেকে অনুমতি নিচ্ছ কেন? আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ পাপা, বলো। তুমি তো জানোই আর 5 দিন মাত্র বাকি আছে তোমার আর বগমের বিয়ের। পাপা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই যেটা তোমার জানা খুবই দরকার। তুমি তো জানোতে যে আমার কথার মাঝে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ না। আগে আমার কথা শেষ করতে দাও, তারপর তুমি কথা বলবে। আমার ধারণা হচ্ছে যে তোমার বিয়েতে কোনো গন্ডগোল হবে। পাপা, কি বলছো? গন্ডগোল কিসের? জিয়ান জাঙ্কুক সে তোমার বিয়েতে এসে ঝামেলা করতে পারে, আর আমিও চাই যে সে তোমার বিয়েতে এসে ঝামেলা পাকাক। উনি এত বড় একজন বিজনেসম্যান, উনি কেন খামোকা আমার বিয়েতে এসে ঝামেলা করবে? বগমের সাথে আমার বিয়েটা ভেঙে ওনার কি লাভ হবে? আর তাছাড়া তুমি নিজেই তো বগমের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আর আবার তুমিই চাইছো যে জিয়ান জাঙ্কুক আমার বিয়েতে এসে ঝামেলা পাকাক। কেন পাপা? তুমি এত কথা কেন বলছো? তুমি জানো না অতিরিক্ত প্রশ্ন আর অতিরিক্ত কৌতূহল আমার কোনোটাই পছন্দ না। আমি তোমাকে যতটুকু করতে বলবো তুমি ঠিক ততটুকুই করবে, এর বাইরে বেশি কিছু জানার চেষ্টাও করবে না। জিওন জাঙ্কুক তোমাকে বিয়ে করতে চাইলে তুমি রাজি হবে না। আমাকে গান পয়েন্টে রেখে যখন বলবে তখন তুমি বিয়ে করতে রাজি হবে। তোমাকে ওনার সাথে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করবে তুমি প্রথমে যেতে চাবে না। আমি জানি জিওন জাঙ্কুক তোমাকে জোর করে হলেও নিয়ে যাবে। ওই বাড়িতে যাওয়ার পর তুমি আমার কথা মতো কাজ করবে। কিন্তু পাপা, এত সব কেন? আমি কোনো কিন্তু ফিন্তু শুনতে চাই না। তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে, দ্যাটস ইট। এখন ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি। তের বাবা রুম থেকে চলে যায় এবং তারপর তাদের প্ল্যান অনুযায়ী তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। সব কিছু তো ঠিক আছে, ছেলেটা না হয় আমাদেরকে ফলো করছিল, আমাদের উপর নজর রাখছিল, কিন্তু গাড়িতে তুমি আমার সাথে ওরকম ব্যবহার কেন করলে? ওখানে তো তুমি আর আমি ছাড়া কেউ ছিল না। ছিল, অবশ্যই ছিল। তোমার বাবা ওখানে ছিল, উনি আমাদের গাড়িতে ক্যামেরা লাগিয়েছিলেন। যা হিটলার বাবা তোমার। চুপ, একদম চুপ। আমার পাপাকে একদম হিটলার বলবে না। আর আমরা কি সারাত এখানে এভাবে দাঁড়িয়ে কথা বলবো? এ কি, ছাড়ো বলছি। আমাকে কোলে কেন নিয়েছো? কেন? আমার বউকে আমি কোলে নিতে পারি না? কেন আবার কি বলছো? তোমার হাতে ব্যথা, আমাকে কোলে নিলে আরো ব্যথা পাবে। তুমি বলো কোথায় যেতে হবে, আমি নিজেই হেঁটে যেতে পারবো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। এই নাও, নিয়ে এসেছি। এখানে একটা শাড়ি রাখা আছে, ওটা পরে নাও। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, আর এখানে শাড়ি ছাড়া তো অন্য কোনো ড্রেসই নেই। কেন এখানে শাড়ি কেন রেখেছো? তুমি যদি ভাবো আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব তাহলে তুমি ভুল ভাবছো, কারণ আমি নিজেও জানি না শাড়ি কি করে পরাতে হয়। তাহলে এখন কি করা? এই কাপড় তো সবটা শাড়ি দিয়ে ভরে রেখেছো, এক্সট্রা তো কোনো কাপড় নেই। আমি কি করবো এখন? একটা কাজ করা যায়, চলো আমরা দুজন মিলে ট্রাই করি। ইউটিউবে ভিডিও দেখে যারটা হবে সেই পারলো। ঠিক আছে, আইডিয়াটা মন্দ না, চলো ট্রাই করা যাক। তারপর তারা তাদের কাজ শুরু করে দেয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তারা দুজন মিলে চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না। উল্টো জাঙ্কুক নিজেকে তের সাথে সাইতে পেঁচিয়ে ফেলছে। জাঙ্কুক ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে এবং তেকে নিজের কাছে নিয়ে আসে। কি ছেলে হয়েছে জাঙ্কুক যে তুমি ইউটিউব দেখেও তোমার বউকে শাড়ি পরাতে পারছো না? ছেলে হওয়ার পেছনে কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে নাকি যে ছেলে হলেই শাড়ি পরাতে হবে? না, এটা না, কিন্তু সব ছেলেরাই তো শাড়ি পরাতে জানে। তাদের বউকে শাড়ি পরিয়ে দেবে, তার বউয়ের সাথে রোম্যান্স করবে বলে তারা শাড়ি পরানোটা শিখে রাখে। আর তুমি কিচ্ছু পারো না। আমি ওইসব ছেলেদের মাঝে পড়ি না। রোম্যান্স করতে হলে শাড়ি পরিয়ে করব কেন? শাড়ি খুলে করব। ওয়েট, তোমার কি এখন রোম্যান্স করতে ইচ্ছে করছে? আমার কিন্তু কোনো প্রবলেম নেই। তেমন কিছু না। থাক, হয়েছে। আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। এসো আমার কাছে এসো। আজকে না আমাদের বাসর রাত, তাহলে এই রাতটা আমরা কি করে নষ্ট করি বলো?
তারপর জাঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে আসে এবং তার ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। তারা দুজন দুজনের মাঝে ডুবে গেছে। পরের দিন সকালবেলা জাঙ্কুকের আগে ঘুম ভাঙে। সে ফিল করলো তার বুকের উপর ভারী একটা কিছু রয়েছে। তাকিয়ে দেখে তে গুটিসুটি হয়ে তার বুকে মুখ গুজে আছে। কি অপরূপ লাগছে তোমায়, এভাবেই তুমি আমার সাথে থেকোতে। ধ্যাত, এখন আবার কে ফোন করলো? সকাল সকাল মুডটাই খারাপ করে দিয়েছি। ও, শ্বশুর মশাই। বলেই তো গিয়েছিলাম, উনি ছাড়া আমাকে ডিস্টার্ব করার মতো মানুষ আর কে বা আছে। হ্যালো, আমার মেয়ে কোথায়? আস্তে চিল্লান শ্বশুর মশাই, আমার কানের অবস্থা তো আপনি খারাপ করে দিচ্ছেন। আর তে তো আপনার মেয়ে না, ও এখন আমার বউ। তুমি আমার মেয়ের সাথে কি করেছো বলো সত্যি করে। ও আমার ফোন কেন তুলছে না? শ্বশুর মশাই, এটা কেমন প্রশ্ন? শ্বশুর হয়ে কেউ জামাইকে জিজ্ঞাসা করে যে তার মেয়ের সাথে কি হয়েছে? তে সারা রাত জেগেছিল, তো তা এখন ঘুমাচ্ছে। এখন আবার এটা জিজ্ঞাসা করেন না যে সে সারা রাত জেগে কি করেছিল। আমাদের মাঝে জামাই শ্বশুরের সম্পর্ক নাই বা থাকুক, কিন্তু আপনি তো আমার গুরুজন, তাই না? বিয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। আমার মেয়েকে এক্ষুনি ফোন দে। আমার বউ ঘুমাচ্ছে, আর ওর এত আরামের ঘুমটা আমি আপনার জন্য কেন বা নষ্ট করতে যাব? জাঙ্কুক ফোনটা রেখে দেয়, আর তের বাবা তো ওদিকে রাগে গজগজ করছে। তুমি যদি লোকটাকে বাবা বলে না ডাকতে, তাহলে এতদিনে ওই লোকটার চিহ্ন এই পৃথিবীতেই থাকতো না। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তে আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়। সে ব্রেকফাস্ট করছিল, হঠাৎ করে সে শুনতে পায় জাঙ্কুক গান গাইছে। সে ওটা ফলো করে বাড়ির বাইরে চলে আসে। এসে দেখে জাঙ্কুক বসে গিটার বাজাচ্ছে। তের চোখে অদৃশ্য কিছু ভাসছে, তাই মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সে হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে। তার খুবই কষ্ট হচ্ছে। কিছু স্মৃতি ভেসে উঠছে যেটা সে মনে করতে পারছে না। তে আর সইতে না পেরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে। জাঙ্কুক কিছু পড়ার শব্দ শুনে পেছনে ফিরে দেখে তে পড়ে আছে। সে তাড়াতাড়ি করে তের কাছে যায়, তাকে নিয়ে আসে রুমে এবং ডাক্তারকে ফোন করে। ডক্টর, আমার তে কি হয়েছে? ও হঠাৎ করে এভাবে অজ্ঞান কেন হয়ে গেছে? মিস্টার জিয়ন, চিন্তার কোনো কারণ নেই। আপনার মিসেস একদম ঠিক আছে। অতিরিক্ত স্ট্রেসের কারণে উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। হয়তো কিছু মনে করার চেষ্টা করছিল। আমি ওনাকে একটা ইনজেকশন দিয়ে গেলাম, কিছুক্ষণের মাঝে ওনার জ্ঞান ফিরে আসবে। ডক্টর চলে যায়, আর জাঙ্কুক তের পাশে তার হাত ধরে বসে আছে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি যদি গান না গাইতাম তাহলে তুমি ওখানে যেতে না, আর তোমার এই অবস্থা হতো না। প্লিজ তে, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি এই সব কিছু তোমার বাবার জন্য হচ্ছে। তোমার বাবা তোমাকে ব্যবহার করে আমার ক্ষতি করতে চায়। আমি তোমাকে ওই বাড়িতে রাখতে চাইনি, তাই তো তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি। জানি না তোমার বাবা আর কি কি প্ল্যান করছে, কিন্তু যাই করুক না কেন, ওনার প্ল্যান আমি কখনো সফল হতে দিব না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের কাছে বসে থাকে। তার একটা ফোন আসার কারণে বাহিরে যায়। কিছুক্ষণ পর সে ভাঙচুরের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তের রুমে আসে। এসে দেখে তে কেমন বিহেভ করছে, সবকিছু ভাঙচুর করছে। তে নিজের চুল ধরে টানাটানি করছিল, আর ঘরের সমস্ত জিনিসপত্র ছোড়াছড়ি করছে। তে নিজের শরীরে নিজে খামচে কাটছে। তে, জান পাখি, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার নিজেকে খুব পাগল পাগল মনে হচ্ছে। আমার মাথায় তীব্র যন্ত্রণা করছে। মনে হচ্ছে এই যন্ত্রণা আমি নিতে পারছি না। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। মরে গেলে মনে হয় এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। চুপ করো তে, চুপ করো। এমন কথা কখনো বলবে না, তোমার কিচ্ছু হবে না। জাঙ্কুক, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই, কিছু একটা করো। জাঙ্কুক আর সময় নষ্ট না করে তে শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, এবং অল্প কিছুক্ষণের মাঝে তে জাঙ্কুকের বুকে ঢলে পড়ে। এর দাম তোমার বাবাকে দিতেই হবে। তোমার চোখে পানি আসা প্রত্যেক ফোঁটার দাম আমি তোমার বাবার কাছ থেকে নিব। জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, এবং সন্ধ্যার দিকে তাদের দুজনেরই ঘুম ভাঙে। দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুক, এসব আমার সাথে কি হচ্ছে? আমার মাথায় কেন যন্ত্রণা হয়? তে, এখানে আসার আগেও কি তুমি এমন বিহেভ করতে? মাঝে মাঝে এমনটা করতাম। পাপা একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যেত। আমি এমনটা কেন করি জাঙ্কুক? আর ওটা কিসের ইঞ্জেকশন? তুমি আমাকে একবার বলেছিলে না
কয়েক বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের প্রভাবেই এমনটা হচ্ছে। চিন্তা করো না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব কিছু ঠিক করে দিব। আর ওই ইঞ্জেকশনটা তোমাকে শান্ত করার জন্যই দেওয়া হয়। জাঙ্কুক তেকে ড্রাগের কথাটা বলে না, সে তের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এটা যদি জাঙ্কুক বলে যে তেকে তার বাবা প্রত্যেকদিন ড্রাগ দিত, তাহলে তে তাকে বিশ্বাস করবে না, কারণ তে তার বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আর বিশ্বাস করে। আচ্ছা তে, তুমি যদি কখনো জানতে পারো আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি বা তোমার কাছ থেকে কিছু গোপন রেখেছি, তাহলে তুমি কি আমাকে বলবো যে দূরে সরিয়ে দিবে? এই জন্মে আমি তোমাকে ছাড়ছি না। তুমি আমাকে দূরে ঠেলে দিলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাদের ভালোর জন্য কিছু গোপন রেখে থাকো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আর যদি কোনো কারণে গোপন রেখে থাকো, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। আমি ব্যতীত অন্য কোনো নারীর সংস্পর্শে আসো, তাহলে সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। আমি কেন অন্য মেয়ের কাছে যাব? আমি তো জানি আমার একটা পাগলি আছে, আর সে আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি। তারা দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। দুদিন পার হয়ে যায়। জাঙ্কুক ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল কিছু অফিসের। তখনই তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। এই সময় কে আসলো বলো তো? আমি কি করে জানবো? আমি তো নিজেই জানি না। তোমার বাসা আর তুমি জানো না? তুমি জানবে না তো কে জানবে? পাশের বাসায় সখিনা? এই সখিনাটা আবার কে? আরে ম্যাডাম, আমাদের আশেপাশে কোনো বাসা নেই, তাই সখিনা না কি এসব থাকারও কোনো চান্স নেই। এত লেকচার দিয়ে লাভ নেই, যাও দরজাটা গিয়ে খুলে দেখো কে এসেছে। প্লিজ তে, তুমি গিয়ে খুলে দাও, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আমি যাবো না বললাম না, তুমি গিয়ে খোলো প্লিজ। জান পাখি, তুমি গিয়ে খুলে দাও। এখন যদি দরজার ওপারে একটা মেয়ে থাকে আর আমাকে দেখে জড়িয়ে ধরে, তাহলে সেটা কি ভালো হবে? তুমি কি চাও যে তোমার হাজব্যান্ডকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরুক? চুপ করো, ব্ল্যাকমেল তো ভালোই করতে পারো। যাচ্ছি আমি। তে গিয়ে দরজাটা খুলে দেয়। গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেকে ধমক দিয়ে কথা বলছিল এত দেরিতে দরজা খোলার জন্য। তে তো অনেক রেগে গেছে। আজ পর্যন্ত কেউ তার সাথে উচ্চ স্বরে কথা বলেনি, আর এই অচেনা মেয়েটা তাকে ধমক দিচ্ছে। তে কিছু বলতে যাবে, তার আগে মেয়েটি তার পাশ কেটে ভিতরে চলে আসে। সে জাঙ্কুককে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু জাঙ্কুক পেছনে সরে যায়। তার মাথায় একটা কথাই ভাসছে, তে সেই কথাটা, যদি সে তে ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শে আসে, তাহলে সেই দিনেই হবে তের জীবনের শেষ দিন। এই কথাটা জাঙ্কুকের মাথায় ঘুরছে, তাই সে আয়ুকে আর জড়িয়ে ধরেনি। কি জাঙ্কুক, এতদিন পর আমি তোর বাসায় এসেছি আর তুই খুশি হসনি? তুই আমার বাসায় আসবি আর আমি খুশি হব না, এমনটা কি কখনো হয়েছে আয়ু? আয়ু নামটা শুনে তে বুঝতে পারলো এটা জাঙ্কুকের ফুফাতো বোন। জাঙ্কুক একদিন তার কথা বলেছিল। তাহলে এভাবে সরে গেলি কেন? তুই তো জানিসই আমার এসব ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তুই কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। যা, তুই যে কিছু বলিস না, আমার কথা বলবি না। বাই দ্য ওয়ে, তে এদিকে এসো, মিট মাই ওয়াইফ তে। তারা বেশ কিছুক্ষণ একসাথে গল্প করে, একে অপরের সাথে পরিচিত হয়। দুদিন পার হয়ে যায়। একদিন ছাদে জাঙ্কুক আর আয়ু কথা বলছিল। তে তাদের জন্য কফি নিয়ে আসতে যাবে, তখনই তাদের কথাগুলো তে শুনে ফেলে। খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে। আমি চাই যত দ্রুত সম্ভব ডিভোর্সটা হয়ে যাক। এভাবে আর জীবন চলে না। তে একবার সুস্থ হয়ে যাক, তারপরে আমি ডিভোর্সের ব্যবস্থা করব। ওকে ডিভোর্স দেবে? আমি আমার লুকোচুরি খেলা আর খেলতে পারছি না। দেবে না কেন? যদি না দিতে চায় তাহলে জোর করে হলেও আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। তাদের এসব কথা শুনে তের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। তারা দুজন এসব কি বলছে? তার মানে কি জাঙ্কুক তাকে ঠকিয়েছে? তে এসব কিছুই চিন্তা করতে পারছে না। জাঙ্কুক কি করে পারলো তাকে এভাবে ঠকাতে? তে ওখান থেকে চলে আসে, নিজের রুমে এসে কান্না করছিল। ডাক্তার মানা করেছিল তেকে কান্নাকাটি না করতে, তাহলে সেই যন্ত্রণাটা আবার শুরু হবে। এবং ঠিক সেটাই হয়েছে। তের মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল। সে আর সইতে না পেরে ড্রয়ার থেকে ইঞ্জেকশনটা নিয়ে নিজেই দিয়ে দেয় এবং সাথে সাথে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে আসে। এসে দেখে তে বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে। তার কাছে গিয়ে দেখে তের চোখের নিচে পানি। তে কি কান্না করেছে? জাঙ্কুক ভাবছিল বসে। তখনই খেয়াল করে ইঞ্জেকশনটা তের পাশে পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারলো হয়তো তের মাথায় যন্ত্রণা করছিল, তাই ইঞ্জেকশনটা পুশ করেছে। জাঙ্কুক তেকে ভালোভাবে বিছানায় শুয়ে তাকে জড়িয়ে ঘুমিয়ে যায়।
পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙে এবং পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে। সে এক নজরে জাঙ্কুককে দেখে যাচ্ছে। কি নিষ্পাপ চেহারা, অথচ এই ছেলেটা তাকে ঠকিয়েছে। জাঙ্কুক কি করে পারলো? তের চোখের কোণে পানি জমে এসেছে আর ভাবতে থাকে সে আগের কথা, যেদিন তার সাথে জাঙ্কুকের প্রথম দেখা হয়েছিল। ওপ সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন নাকি? আপনার পা দেখা যাচ্ছে। আপনি আমার পাটা ভেঙে দিয়েছেন। আপনি এটা কি করেছেন? আমি এখন হাঁটতেও পারছি না, আপনি আমার পাটা ভেঙে দিয়েছেন। ও হ্যালো, আমি আবার কি করলাম? আপনি তো নিজে নিজেই পড়ে গেছেন। আপনার পাটা মনে হয় মুচকে গেছে। আসুন আমি ঠিক করে দিচ্ছি। আর কিছুটা কেটেও তো গেছে। দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। না, আপনি আমার কাছে আসবেন না। একে তো ব্যথা দিয়েছেন, তার উপর আবার দরদ দেখাচ্ছেন। লাগবে না। আজব তো, আপনি নিজেই তো পড়ে গেলেন, আমি আবার কি করলাম? আসুন আগে আপনার পাটা ঠিক করে দিচ্ছি, তারপর কথা বলা যাবে। তেজ জাঙ্কুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। জাঙ্কুক তার পাটা পরিষ্কার করে স্যাবলন দিয়ে দিচ্ছিল। সে তো অবাক চোখে দেখছে এই অচেনা ছেলেটা তাকে এত কেয়ার করছে কেন? যেখানে ছেলেটা তাকে ঝাড়ি মারার কথা, সেখানে ছেলেটা তার কেয়ার করছে। তা এক নজরে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এভাবে তাকিয়ে থাকলে 100% প্রেমে পড়ার চান্স আছে। আপনি কোন উগান্ডার প্রেসিডেন্ট যে আপনার প্রেমে পড়ে যাব আমি? আমিতে কারোর প্রেমে পড়ি না, সবাই আমার প্রেমে পড়ে, বুঝতে পেরেছেন? আপনি বুঝি উগান্ডার প্রেসিডেন্টের বউ? একদম বাজে কথা বলবেন না, পেছানো কথা বলার চেষ্টাও করবেন না। এটা আমি একদমই পছন্দ করি না। বাই দ্য ওয়ে, আপনি কে বলেন তো? কেন, তুমি আমাকে চেনো না? আপনি কি কোনো সেলিব্রিটি যে আমার আপনাকে চিনতে হবে? আমি সব মেয়েদের কল্পনা রাজকুমার জিয়ন জাঙ্কুক। নাম তো শুনেইছো, তাই না? নামটা শোনার সাথে সাথে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে ভাবতেই পারছে না জিয়ন জাঙ্কুক নাম করা একজন বিজনেসম্যান তাকে এতটা কেয়ার করেছে। তে বড় বড় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আপনি সত্যি বলছেন আপনার নাম জিয়ন জাঙ্কুক? এত অবাক হচ্ছ কেন? আপনি জানেন আপনাকে না দেখে শুধুমাত্র আপনার কথা শুনে আপনার উপর আমি ক্রাশ খেয়েছিলাম। তে মুখ ফুসকে কথাটা বলে দিয়েছে, সাথে সাথে দু হাত দিয়ে তার মুখটা চেপে ধরে। এটা আমি কি বলে ফেললাম? লোকটাকে তো আমি বলে দিয়েছি। ইস, এখন আমাকে নিয়ে কি ভাববে? দেখলেন তো আমি কোন উগান্ডার প্রেসিডেন্ট? সবাই আমার উপর ক্রাশ খায়, আর আপনি? হয়েছে হয়েছে, আর লজ্জা দিতে হবে না। তোমার অ্যাড্রেসটা বলো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসছি। তারপর জাঙ্কুক তেকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি জীবনেও দেখিনি। কেন, এমন কথা কেন বলছেন? আমাকে কোন দিক দিয়ে মনে হচ্ছে যে আমি অকৃতজ্ঞ? সব দিক দিয়ে ঠিক আছে। আপনার জন্য আমি এত কিছু করলাম, আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম, আমাকে সামান্য একটা ধন্যবাদও দিলেন না। আমি আপনাকে কিছু করতে বলেছিলাম নাকি? আপনি নিজের ইচ্ছে সব কিছু করেছেন, তাই মন থেকে আপনার প্রতি কোনো কৃতজ্ঞতা আসছে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা উচিত না। ঠিক আছে, ধন্যবাদ নাই দিলেন, অ্যাট লাস্ট আপনার নাম্বারটা তো দিয়ে যান। কেন, আমার নাম্বার খামোকা আপনাকে দিতে যাব কেন? আমি তোমাকে এতটা কেয়ার করলাম, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলে, তোমার এতটা সাহায্য করেছি, তাই তোমার খোঁজ খবর নেওয়ার মতো এতটুকু অধিকার তো আমার পরেই, তাই না? তাই কিছু বলে না, তার নাম্বারটা দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর দিন যেতে লাগে। জাঙ্কুক থেকে ফোন করে, তাদের মাঝে ফোনে টুকটাক কথা হতো। এভাবে দিন কাটছিল। আস্তে আস্তে তাদের সম্পর্কের গভীরতাটা বাড়তে থাকে। প্রথমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয় এবং তারপর ভালোবাসা। এভাবেই তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। একদিন তের বাবাদের বিয়ে ঠিক করে ফেলে। তারপরে কি হয়েছে তোমরা তো জানোই। এই সব কিছু তে শুয়ে শুয়ে ভাবছিল, তার চোখে পানি চলে এসেছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে জাঙ্কুক? তুমি কেন আমাকে ঠকিয়েছো? আমাকে তুমি আর আগের মতো ভালোবাসো না। ও, আমি তো ভুল করছি। তুমি তো আমাকে কখনো ভালোবাসোইনি। আমাকে সুস্থ করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছো। তুমি তো জানোই না জাঙ্কুক যে তুমি আমাকে সুস্থ করতে এসে আরো বেশি অসুস্থ করে দিয়েছো। তুমি নামক অসুখে আমাকে আক্রান্ত করে দিয়েছো। কেন জাঙ্কুক, কেন? আমার অনুভূতি নিয়ে তুমি কেন খেলেছো? আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাইনি, তুমি তো এসেছিলে। আমি বারবার তোমাকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি বারবারই বলেছিলে আমাকে ভালোবাসো। তে অতীত থেকে বের হয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। একদিন তে জাঙ্কুকে খুঁজছিল, সারা বাড়িতে কোথাও দেখা মেলেনি। তাই সে আয়ুকে জিজ্ঞাসা করে,
আয়ু আপু, জাঙ্কুক কোথায়? তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, কিছুক্ষণ আগে তো জাঙ্কুক তাড়াহুড়ো করে কোথায় যেন বের হয়ে গেল। যাওয়ার আগে শুধু বলে গেছে তোমাকে বলতে জাঙ্কুকের আসতে লেট হবে। ও আচ্ছা ঠিক আছে। তে নিজের রুমে চলে যায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু জাঙ্কুক একটা বারও তাকে ফোন দেয়নি। তে অপেক্ষায় আছে জাঙ্কুকের ফোনের, কিন্তু জাঙ্কুক একটা ফোনও দেয়নি। বেশ কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। সে ফোনটা হাতে নিয়ে দেখে যদি জাঙ্কুক তাকে ফোন করে, কিন্তু না, জাঙ্কুকের ফোন আসেনি। অনেকটা রাত হয়ে গিয়েছিল। তে খুব পিপাসা পেয়েছে, তাই সে নিচে আসে। কিন্তু নিচে যাওয়ার আগে আয়ুর রুম থেকে কিছু একটা শব্দ আসছিল, তাই তার রুমে যায় চেক করার জন্য। গিয়ে দেখে দরজাটা আধ খোলা ছিল, তাই ভালোভাবে দেখাও যাচ্ছিল না। কিন্তু যাওয়ার পর যেটা দেখেছে, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। দেখে জাঙ্কুক আয়ুকে কিস করছে। দরজার শব্দ শুনে দুজনে দরজার দিকে তাকায়। দেখে তের চোখে পানি টলমল করছে। জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে তে আর 1 মিনিটও দাঁড়ায়নি, ওখান থেকে দৌড়ে চলে আসে। বাড়ি থেকে সে বের হয়ে যায়। জাঙ্কুক তে পেছনে পেছনে আসছিল। তে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি এসে তাকে আঘাত করে দেয়। জাঙ্কুক পেছন থেকে চিল্লিয়ে ওঠে। জাঙ্কুকের পৃথিবী যেন ওখানে থমকে গেছে। তে, এই তে, কথা বলো, কি হয়েছে তোমার? তুমি চোখ বন্ধ করে কেন আছো? তুমি আমার উপর এতটা অভিমান করেছো যে আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করছো না? চোখ খুলোতে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমার কিচ্ছু হতে দিব না। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নিয়ে আসে। আয়ু ওখানেই ছিল। আমার জন্য তের আজকে এই অবস্থা আমার জন্য হয়েছে। তের কিছু একটা হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আয়ু, আমি আমার তের খেয়াল রাখতে পারলাম না। ও আমাকে ভুল বুঝে দূরে সরে গেল। কেনতে আমাকে একটাবার জিজ্ঞাসা করতে পারতে। মিসেস জিওনের লোক কে আছেন? ডক্টর, আমি কেমন আছে আমার ওয়াইফ? আপনার ওয়াইফের অবস্থা অনেক সিরিয়াস, বাঁচার চান্স খুবই কম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। জাঙ্কুক ধপাস করে নিচে বসে যায়। আয়ু তাকে সাপোর্ট দিচ্ছিল। 3 ঘন্টা পার হয়ে যায়। আস্তে আস্তে করে জাঙ্কুক তার চোখ খুলে। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে একটা কেবিনে আছে। সে তাড়াতাড়ি করে উঠে বসে এবং তেকে খুঁজতে লাগে। আয়ু, আমার তে, তে কোথায়? ও এখন কেমন আছে? অপারেশন কি শেষ হয়ে গেছে? কি হলো, কথা বলছিস না কেন? আমার তে কেমন আছে? জাঙ্কুক, তুই শান্ত হ। আমাকে তো কথা বলার সুযোগ দিবি নাকি? নিজেই তো বকবক করে যাচ্ছিস। আর এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দিব? আমি এত কথা শুনতে চাই না। আগে বল, আমার তের কি হয়েছে? কি হলো বলছিস না কেন? তের অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আর কোনো বিপদ নেই, মোটামুটি সুস্থ আছে। ওকে কেবিনে দেওয়া হয়েছে। হয়তো কিছুক্ষণের মাঝেই ওর জ্ঞান ফিরে আসবে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস জাঙ্কুক। এখন কেমন লাগছে তোর? জাঙ্কুক আয়ুর কথায় কান্না দিয়ে রুম থেকে বের হয়ে আসে এবং সোজা চলে যায় তের কেবিনে। তের পাশে গিয়ে তার হাতটা ধরে বসে। তে, তুমি কি করে তোমার জাঙ্কুককে ভুল বুঝতে পারলে? তুমি জানো না যে তোমার জাঙ্কুক তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না, কোনো মেয়ের স্পর্শে আসতে পারে না। স্পর্শে তো অনেক দূরের কথা। আমি তুমি ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারি না। আয়ু তো আবার নিজের বোনের মতো। তাহলে আমাকে একটা বার বলার প্রয়োজন মনে করলে না আমি তোমাকে ভালোবাসিতে? তুমি কেন বুঝতে পারলে না সেটা? জাঙ্কুকের চোখে পানি টলমল করছিল। সে তের হাত ধরে বসে আছে। আস্তে আস্তে করে তে তার চোখ দুটো খুলে। জানো জাঙ্কুক, তোমাকে কাঁদলে একদম বাচ্চাদের মতো লাগে। তে, তুমি চোখ খুলেছো? আমাকে মাফ করে দাও তে। আজকে আমার জন্য তোমার এই অবস্থা, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছি ছি জাঙ্কুক, এসব কি বলছো? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? ভুল তো আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। তুমি আমাকে মাফ করে দাও জাঙ্কুক। আমি তোমাকে আর আয়ু আপুকে নিয়ে কি সব ভাবছিলাম। আমার ভাবা উচিত ছিল যে আমার জাঙ্কুক আমাকে ছাড়া অন্য কাউকে কখনোই ভালোবাসতে পারে না। থাকতে তোমাকে আর বলতে হবে না, চুপ থাকো। কথা বললে তোমার কষ্ট হবে। এখন তোমার কেমন লাগছে? তুমি কি কিছু খাবে? আমি একদম ঠিক আছি জাঙ্কুক, অযথা টেনশন নিও না। আর আমি এখন কিছু খাবো না। তে মামুনি, কেমন আছো তুমি? পাপা, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও। তুমি এক পাও কেবিনের ভিতরে রাখবে না। কেন মামুনি, কি হয়েছে? আমি তোমার বাবা। তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছো আর আমি তোমার কাছে আসবো না? জাঙ্কুক, তুমি এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না।
জাঙ্কুক, ওকে চলে যেতে বলো। জাঙ্কুক তো অবাক চোখে দেখছে যে মেয়ে তার বাবাকে এত ভালোবাসে সে কিনা তার বাবাকে দূরে সরে দিচ্ছে, সহ্য করতে পারছে না। এটা কি করে সম্ভব? মিস্টার কিম, আপনি এখান থেকে চলে যান। আপনার মেয়ে আপনাকে যেতে বলছে, তারপরেও কেন দাঁড়িয়ে আছেন? না, আমি আমার মেয়ের সাথে কথা না বলে কোথাও যাব না। আমি জানি আমার তেশোনা আমার উপর অভিমান করে আছে, আমার সাথে কথা বলতে চাইছে না। এত অভিমান কেন করেছো তুমি? তুমি যে আমার সাথে এমন ব্যবহার করছো তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। জাঙ্কুক, তোমাকে কি বলেছি তুমি বুঝতে পারছো না? এসব ন্যাকামো বন্ধ করতে বলো, আমি আর সহ্য করতে পারছি না। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? তে মামুনি, এই শয়তানটা কি বলছে তোমাকে? কি করেছে তোমাকে? নিশ্চয়ই তোমাকে ভয় দেখিয়েছে, তাই না? যার জন্য তুমি আমার সাথে এমন করতে বাধ্য হচ্ছ। ভয়ের কিছু নেই, আমাকে বলতে পারো, তোমার বাবাকে বলো, আমি সবকিছু ঠিক করে দিব। বুঝতে পেরেছি জাঙ্কুক, তুমি আমার কথা শুনবে না, তাই তো? ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। আরে তে, কি করছো? তুমি অসুস্থ, উঠছো কেন? আমি ওনাকে নিয়ে যাচ্ছি, তুমি রেস্ট করো। তারপর জাঙ্কুক তার গার্ডদেরকে ডেকে মিস্টার কিমকে ওখান থেকে বের করে দেয়। জাঙ্কুক তো এখনো অবাক হয়ে আছে, তে এমন বিহেভ কেন করছে? তে, তোমার কি হয়েছে বলো তো? আই ওকে? তুমি বাবার সাথে এমন ব্যবহার কেন করছো? উনি বাবা না, বাবা নামের কলঙ্ক। উনি কারোর বাবা হওয়ার যোগ্যতাই রাখেন না। এসব তুমি কি বলছো তে? জাঙ্কুক, আমার সব কিছু মনে পড়ে গেছে। কি বললে? সত্যি নাকি? হ্যাঁ জাঙ্কুক, আমার সব কিছু মনে পড়ে গেছে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে, তার চোখে পানি চলে এসেছে, কিন্তু এখন আর দুঃখের নয়, এটা খুশির পানি। আমার লজ্জা হচ্ছে জাঙ্কুক যে আমি ওনার ঘরে জন্ম নিয়েছি, ওনার মতো লোককে আমি পাপা বলে রেখে এসেছি। পাপা এটা কি করে করতে পারলো জাঙ্কুক? আমার মাম্মা, আঙ্কেল, মামুনি সবাইকে কি করে খুন করতে পারলো? তাদের চিৎকার এখনো আমার কানে ভেসে আসে। এখনো মনে হচ্ছে তারা আমাকে বলছে, টেমা তুই এখান থেকে পালিয়ে যা, না হলে এই লোকটা তোকেও মেরে ফেলবে। টেমা তুই জাঙ্কুকের কাছে চলে যা, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চোখের সামনে আমি তাদের মরতে দেখেছি জাঙ্কুক, তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না। কি কষ্ট ছিল সেই মৃত্যু যন্ত্রণা, তাদের চিৎকার আমি কখনো ভুলতে পারবো না। তোমাকে এতটা চাপ নিতে হবে না, আর যাকে তুমি পাপা বলে জানো সে তো তোমার পাপাই না। মানে কি বলছো এসব? যা বলছি একদম সত্যি বলছি। মিস্টার কিম তোমার মামা হন। এটা কি করে সম্ভব? আমি ছোটবেলা থেকে জেনে এসেছি উনি আমার বাবা, আর আজকে তুমি হঠাৎ করে বলছো যে উনি আমার মামা হয়। এটা কি করে সম্ভব? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলবে? উনি যদি আমার মামাই হন তাহলে আমাকে কেন মারতে চাইলেন? নিজের বোনকে কি করে মেরে ফেললেন উনি? মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, জানো তো বা কি? এই পৃথিবীতে কিছু মানুষ বড্ড নিষ্ঠুর, তাদের কাছে অর্থের বাইরে সবকিছু মূল্যহীন, অর্থের কাছে সম্পর্কগুলো মূল্যহীন। তেমনি তোমার মামাও একজন অর্থলোভী মানুষ, টাকার নেশায় পড়ে নিজের বোনকে খুন করেছে, নিজের ভাইকে খুন করেছে, এমনকি নিজের বাবাকেও খুন করতে চেয়েছিলেন। কি বলছো কি জাঙ্কুক? তোমার মাথা ঠিক আছে? একসাথে এতগুলো পাপুনি করেছেন? আজকে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। সবকিছুর সূচনা হয়েছিল আজ থেকে 20 বছর আগে। মিস্টার কিম উনি তোমার বড় মামা হন। সম্পত্তির জন্য তোমার নানাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু তোমার বড় মামি সেটা দেখে ফেলেছিল এবং সবকিছু বলে দেয় তোমার নানাকে, যেটাতে তোমার বড় মামাকে তোমার নানা অনেকভাবে গালিগালাজ করে, এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেয় ত্যায্য পুত্র করে। ওই বাড়ি থেকে আসার পর তোমার মামা আমাদের বাসায় আসে মিষ্টি মার কাছে, মানে তোমার মার কাছে। তোমার মা তো ওনার বড় ভাইয়ের জন্য পাগল ছিলেন, ওনার কাছে পুরো দুনিয়া একদিকে আর ওনার বড় ভাই অপর দিকে, এতটাই বিশ্বাস করতেন। ওনার মতে ওনার বড় ভাই এমন অন্যায় কাজ কখনোই করতে পারেন না। আর তোমার বড় মামা তো আছেই, উনি এসে তোমার মার কাছে অনেক আজে বাজে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছে তোমার নানার ব্যাপারে। তোমার মামাকে বিশ্বাস করে তোমার মা তার জীবনের সব থেকে বড় ভুলটা করেছে। তারপর জাঙ্কুক দেখে সবকিছু বলতে লাগে 6 বছর আগের কথা। আজ 3 বছর পর জাঙ্কুক বিদেশ থেকে দেশে আসছে। তে জাঙ্কুকের জন্য বাড়িতে অপেক্ষা করছে। তে আর জাঙ্কুক সম্পর্কে চাচাতো ভাই বোন হয়। তের মা জাঙ্কুকের কাকিমা হয়। জাঙ্কুক ভালোবেসে তাকে মিষ্টি মা বলে ডাকে। তারা যখন ছোট থাকে তখনই তাদেরকে বিয়ে দেওয়া হয়। তারা আর অমত করেনি, দুজন দুজনকে মেনে নিয়েছিল। আজ 3 বছর পর জাঙ্কুক দেশে এসেছে, প্লাস আজকে তার বার্থডে ছিল।
তে জাঙ্কুককে উইশ করেছে। দুজনেই রুমে ছিল, চুপচাপ বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। কি ব্যাপারতে, আমি আসার পর থেকে তো আমার সাথে একটুও কথা বলনি কেন? আমার পিচ্ছি বউটা কি আমার উপর খুব বেশি অভিমান করেছে? না, আমি আপনার উপর অভিমান করিনি। তাহলে কথা বলছো না কেন? 3 বছর হয়ে গেছে আপনার সাথে দেখা হয়নি, কথা হয়েছে কিন্তু তেমন একটা না। কেমন আছো, কি করছো, এতটুকুই। আমার উত্তর শোনার পরপরই ফোনটা কেটে দিতেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করার সময় পর্যন্ত দিতেন না। হয়তো এটা আমার ভালোর জন্য করেছেন। এতদিন কথা না বলার কারণে আপনার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে। সবাই বলে দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায়। আমার মতে অনেক সময় দূরত্বের জন্য ভালোবাসা হারিয়ে যায়। একটা মানুষ যখন অপর ব্যক্তিকে কাছ থেকে অবহেলা পায় তখন অন্য কারো কাছ থেকে একটুখানি গুরুত্ব পেলে তার কাছে চলে যায়। তের কথাগুলো শুনে জাঙ্কুক ভাবছে, তে কি তাহলে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? তের ভালো করতে গিয়ে কি তেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? কারণ সে তো তেকে ইগনোর করেনি। জাঙ্কুকের মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে। 3 বছর আগে সে তেকে রেখে গিয়েছিল। সে কখনো জাঙ্কুককে আপনি করে বলতো না, আজ হঠাৎ করে কেন বলছে? জাঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে আসে এবং তেকে নিজের কাছে নিয়ে আসে। তাদের মুখ খুবই কাছে চলে এসেছে। জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর সে তেকে ছেড়ে দেয়। তোমার মুখে আপনি শুনতে ভালো লাগে না। তুমি যখন আমাকে তুমি করে বলে ডাকো তখন সেই ডাকটা না আমার বুকে গিয়ে লাগে। এতদিন তোমাকে যত অবহেলা করেছি সব ভালোবাসা দিয়ে বসিয়ে দিব। তোমাকে আমি এত ভালোবাসবো যে কোনো অভিযোগ করার সুযোগই দিব না। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমাকে ছেড়ে আর কখনো দূরে যাবে না, তাহলে কিন্তু চিরদিনের জন্য আমি তোমার কাছ থেকে সরে যাব। এ বলে দিলাম, আমি আর অপেক্ষা করতে পারবো না। তোমাকে আর অপেক্ষা করতে হবে না, আমি তোমাকে নিজের করে নিব। জাঙ্কুক দেখে কোলে তুলে নেয় এবং তাকে বেডে শুয়ে দেয়। আস্তে আস্তে তারা দুজন ভালোবাসায় ডুবে যায়। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেছে। তারা দুজন শান্তিতে সংসার করছে। তে 9 মাসের প্রেগনেন্ট। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তোমাকে কি কি বলেছি মনে থাকবে তো? সিঁড়ি দিয়ে একদম নামানামি করবে না, আর ওয়াশরুমে গেলে মিষ্টিমার সাহায্য নেবে বা অন্য কাউকে বলবে। আমি যা বলেছি তাই তাই করবে। যদি একটা কথা অমান্য করো তাহলে বাড়িতে এসে আমি তোমার ক্লাস নিব। খাবারটা ঠিক মতো খেয়ে মেডিসিনগুলো নিয়ে নিবে, ঠিক আছে? এখন আমি আসছি, আমার লেট হয়ে যাচ্ছে। বই গেছে আমার তোমার কথা শুনতে। আমাকে কড়া কড়া কথা বলে চলে গেছে। নেহাত তোমাকে একটু ভয় পাই, তাই সামনে কিছু বলতে পারি না। আমার তো বই গেছে তোমার কথা শুনতে। আমি আমার মতো চলবো। জাঙ্কুক অফিসে এসে জানতে পারে তের মামা তাদের বাড়ির উপর 1 কোটি টাকা লোন নিয়েছে। এটা জানার পর জাঙ্কুক তো প্রচণ্ড রেগে যায়। বাড়ি ফিরে সব কিছু তার মিষ্টি মাকে মানে তের মাকে বলে। সব কিছু শুনে তো তিনি স্তব্ধ হয়ে যায়। আরও নানান কুকর্মের কথা জাঙ্কুক তার মাকে বলে। নিজের ভাই যে এত কিছু করেছে তিনি সেটা বিশ্বাসই করতে চায়নি। এত বছর ধরে তার সাথে প্রতারণা করে এসেছে। মিষ্টিমা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ভাই সুবিধাজনক না, কিন্তু তুমি তোমার ভাইকে অন্ধবিশ্বাস করেছো। উনি তোমার বাবাকে খুন করতে চেয়েছিলেন। 19 বছর আগে উনি তোমার ছোট ভাইকে খুন করেছে সম্পত্তির লোভে। এত কিছু জানার পরেও তুমি চুপ করে থাকবে? জাঙ্কুক, আমি এখন কিছু বলতে চাচ্ছি না। তুই তের কাছে যা, তে একলা আছে রুমে। আমাকে আমার মতো করে ছেড়ে দে। নিজেকে সামলাও মিষ্টিমা। এতটা জানার পর তুমি অনেক শক্ত হয়েছ, আমি জানি। তুমি ভেঙে পড়েছ, কিন্তু নিজের মনকে শক্ত করো। তোমাকে লড়তে হবে। জাঙ্কুক রুমে এসে দেখে তুই মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আমার বড় বাবুটার কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ, আমার মনটা খুবই খারাপ। বাবা আমাকে না বলে বিদেশে চলে গেছে। কেন? আমাকে একবার বলার প্রয়োজন মনে করেনি। আমি বাবাকে খুবই মিস করছি। সামান্য একটা কারণে মন খারাপ করে থেকো না, কাকাই খুব তাড়াতাড়ি চলে আসবে। এই সময় মন খারাপ করে থাকাটা একদম ঠিক না। আমাদের বেবির ক্ষতি হতে পারে। আমাকে কেমন লাগছে বলো তো? তোমাকে তো সব সময় অনেক সুন্দর লাগে, আজকে একটু বেশি কিউট লাগছে। গোলুমোলু বেবির মতো লাগছে। কি বলছো কি? আগে শাড়ি পরলে বলতে তোমাকে অনেক হট লাগছে, আর আজকে গোলুমোলু। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না জাঙ্কুক, তুমি বদলে গেছো। আমি মোটা হয়ে গেছি, তাই না? কি বলছো কিতে?
আমার চোখে তুমি সব সময় সুন্দর, ইভেন তুমি আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো। না, তুমি মিথ্যে কথা বলছো। আমি মোটো হয়ে গেছি দেখে তোমার কাছে ভালো লাগছে না, তাই তো? এসব তুমি কি বলছো তে? এটা কোনো কথা হলো? আমার চোখে তুমি সব থেকে বেশি সুন্দরী, সেই চিকন থাকো বা মোটা থাকো। আর মোটা তো এখন হয়েছো, আমাদের বেবি পেটে আসার পর তুমি মোটো হয়েছো। এটা স্বাভাবিক, মন খারাপ করার কি আছে? আর আমি তোমাকে আগে যতটা ভালোবেসেছি এখন তার থেকেও দ্বিগুণ ভালোবাসি। সত্যি বলছো তো, নাকি আমার মন রাখার জন্য বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আর কতবার বলবো? তাহলে ঠিক আছে, এসো তোমাকে একটু জড়িয়ে ধরি। সারাটা দিন আমি তোমাকে দেখতে পাইনি, খুব মিস করেছি। তোমার শরীরের স্মেলটা আমাকে শান্তি দেয়। তাহলে এসো, আমার কাছে এসো। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আরো বেশ কিছুদিন পার হয়ে যায়। তে পাপা দেশে এসেছে। তে পাপাকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, ওনাকে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু উনি তেকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, যার কারণে তের মাথাটা গিয়ে দেওয়ালে লাগে। তার কপালটা কেটে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তার মাথাটা ঝিমঝিম করে আসছে। গঙ্গিও, এটা তুমি কি করেছো? তের এই অবস্থায় তুমি তাকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছো? তুমি কি মানুষ? ভাইয়া, আমি ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমার পরিবারের কোনো ক্ষতি তুমি করার চেষ্টা করবে না। আমি তোমাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, আর তুমি আমার পেছনে ছুরি মারছো? এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। তুমি আমাকে ধোকা দিয়েছো। আমি কিছু শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কি বলছিস কি বোন? আমি তো যাবো বলে এ বাড়িতে আসিনি। এই মুখ দিয়ে আরেম আমাকে অপমান করেছিল, এই মুখে যদি না থাকে তাহলে অপমান করবে কি দিয়ে? এই বাড়ির লোকজন আমাকে অনেক অপমান করেছে, এবার আমার পালা, সবার মুখ আমি বন্ধ করে দিব। মানে এসব কি বলছো ভাইয়া তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। যা করছে একদম ঠিক করছি। কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। আমাকে যারা যারা অপমান করেছে তাদের প্রত্যেককে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। না, এটা তুমি করতে পারো না ভাইয়া। আমি তোমার বোন হই। কিসের বোন? আমি এসব বোন টোন মানি না। আমার কাছে শুধু টাকা, টাকাই সব কিছু। তোরা কোথায় আছিস? সবাই ভিতরে আয়। তে মা, তুই এখান থেকে চলে যা, না হলে এই লোকটা তোকে মেরে ফেলবে। তুই জাঙ্কুকের কাছে চলে যা, জাঙ্কুক তোর কোনো ক্ষতি হতে দিবে না। না মা, আমি তোমাদের কি অবস্থায় রেখে কোথাও যাব না। তে, তোকে তোর সন্তানের দিব্যি, তুই এখান থেকে চলে যা, না হলে ওরা তোকে মেরে ফেলবে, তোকে বাঁচতে দিবে না। চলে যা মা, এখান থেকে পালিয়ে যা। গঙ্গিও একে একে করে সবাইকে শুট করতে থাকে। সবাই মাটিতে লুটিয়ে পড়ছে। তে তার চোখের সামনে তার প্রিয়জনকে এভাবে শেষ হতে দেখতে পারছে না। সে ওখান থেকে পালিয়ে আসে, দৌড়াচ্ছে। দৌড়ানোর কারণে তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। তাকে পেছন থেকে দুটো ছেলে ফলো করছিল। তে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। সে পেছন ফিরে সেই লোকগুলোকে দেখতে যাবে, কিন্তু তার আগেই সামনে থেকে একটা গাড়ি এসে তেকে ধাক্কা দিয়ে দেয়। তে তো মাটিতে লুটিয়ে পড়ে। বর্তমানে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করছে। জাঙ্কুক, আমাদের আমাদের সন্তান, আমাদের সন্তান বেঁচে আছে। আমাদের সন্তানের কিচ্ছু হয়নি তে, কিন্তু ওই দিন আমাকে কে বাঁচালো? আমার তো বেঁচে থাকার কথা না, আর আমার সন্তানেরও না। তাহলে তোমার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে আছে? আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য গিয়েছিলাম, মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যখন বাড়িতে ফিরছিলাম তখন রাস্তায় দেখি মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তার উপর সে আবার গর্ভবতী। তখনই তোমার চেহারাটা আমার বেশি ওঠে। একজন গর্ভবতী মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আমার তাকে সাহায্য করা উচিত। আমি কৌতূহলবশত একটু এগিয়ে গিয়ে দেখি, আমি ওই মেয়েটাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে দেখে আমার পুরো পৃথিবী থমকে গেছে, কারণ মেয়েটি তুমি ছিলে। আমি তোমাকে কোলে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসি। আমি অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না আমার পাশে। আমি বাড়িতে গিয়ে কাউকে জীবিত পাইনি, সবাই নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আমার পাশে কেউই ছিল না। আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু আমার মাঝে ছিল না। প্রায় 3 ঘন্টা পর নার্স তলে মুড়ে একটা পিচ্চি বাচ্চাকে আমার কোলে দেয়। জানোতে, আমাদের ছেলে বাবু হয়েছে। আমার তো ভীষণ ভয় করছিল, যদি হাত থেকে পড়ে যায়। কাঁপা কাঁপা হাতে আমি আমাদের সন্তানকে কোলে নিয়েছিলাম। তোমার তখনও জ্ঞান আসেনি। ডক্টর বলেছিল 3-4 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরবে, যেহেতু তুমি মাথায় আঘাত খেয়েছো। আর তারপর যেটা বলেছে
সেটা আমি বিশ্বাস করতে পারিনি। ডক্টর বলেছে হয়তো জ্ঞান ফেরার পর তোমার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। আমাদের কারোর কথা হয়তো তোমার মনে থাকবে না। আমি কিছু ফর্ম ফিল আপ করার জন্য আমাদের ছেলেকে কোলে নিয়ে বাইরে গিয়েছিলাম। ওই সময় তোমার মামা তোমার কেবিনে এসে ওখান থেকে নিয়ে যায় আমার চোখের সামনে দিয়ে। আমি আর ওনার সামনে যাইনি। যদি যেতাম তাহলে উনি আমাদের সন্তানকেও কেড়ে নিত। আমি তোমাকে সবসময় চোখে চোখে রেখেছিলাম। তোমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার ফলে তোমার মামা তোমাকে কিছুই করেনি। তোমাকে যেটা বলেছে তুমি সেটাই বিশ্বাস করেছো। উনি তোমার মাধ্যমে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। তোমাকে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। আমাদের সন্তানের কথা উনি এখনো জানে না। আমাকে সবকিছু একা একা সামলাতে হয়েছে। আমাদের ছেলেকে আমি একলা হাতে মানুষ করেছি। এতদিন নিজেকে প্রিপেয়ার করতে থাকি গঙ্গিওর সাথে লড়াই করার জন্য। এতদিনে গঙ্গিও তোমাকে ড্রাগ দিয়ে অ্যাডিক্টেড করে রেখেছিল যেন তুমি কিছুই মনে করতে না পারো। একদিন হুট করে পরিকল্পনা করে তোমার সাথে দেখা করি, আর সেখান থেকে আমাদের আবার প্রেম শুরু হয়। আমাদের পুরো একটা ফ্যামিলি শেষ হয়ে গেল শুধুমাত্র ওই লোকটার জন্য। মানুষ কি করে পারে নিজের পরিবারকে নিজের হাতে শেষ করে দিতে? আমার বাবা মা, তোমার বাবা মা, সবাইকে উনি শেষ করে দিয়েছে। কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে, টাকার লোভে। আমি ওই লোকটাকে আর এভাবে হাসতে খেলতে দেখতে পারি না। আমি নিজের হাতে ওনাকে শাস্তি দিব। তুমি না, আমরা দিব। তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর। জাঙ্কুক, আমাদের ছেলে কোথায়? আর তার নাম কি রেখেছো? নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। তার নাম আমি টেকুক রেখেছি, যেটা আমরা ভেবেছিলাম। কোথায় সে? আমার কাছে ওকে নিয়ে আসে জাঙ্কুক। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাদের সন্তান এখানে। তে দরজার দিকে তাকিয়ে দেখে আয়ু একটা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তে অপলকভাবে তাদের সন্তানকে দেখছে। তার দুটি হাত বাড়িয়ে দেয়। বাচ্চাটা তার কাছে দৌড়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে। মাম্মা, জানো এতদিন আমি তোমাকে কতটা মিস করেছি। পাপাকে কত করে বলেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু পাপা বলেছে তুমি নাকি আমার উপর রাগ করে আছো, তাই আসবে না। তাই বাবা, তোমার পাপা এই কথা বলেছে? তোমার পাপা খুবই খারাপ, খুব বকে দিব। আমি কি আমার বাচ্চাটার উপর রাগ করে থাকতে পারি? এত মিষ্টি একটা বাচ্চা, কি করে পারি বলো? মাম্মা, আমাকে ছেড়ে তুমি আর কখনো যাবে না বলো? না বাবা, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুই কি করে আমাকে আর জাঙ্কুককে ভুল বুঝতে পারলি? তুই কি করে ভাবলি যে জাঙ্কুক আমাকে ভালোবাসবে? আমি জাঙ্কুকের ফোনটা কেড়ে নিয়েছিলাম, আর সেটা নেওয়ার জন্য জাঙ্কুক আমার দিকে ঝুঁকেছিল। আর তুই সেটা দেখেই আমাদেরকে ভুল বুঝে চলে এসেছিস। নিজের জীবনটা রিস্কে ফেলে দিয়েছিস। কেন? একটা করে জিজ্ঞাসা করে নিতি। তুমি আসার পর থেকে জাঙ্কুক আর আগের মতো আমাকে খেয়াল করতো না। রাতে তোমাকে আর জাঙ্কুককে আমি কথা বলতে শুনিয়েছিলাম। আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিল। দেখ আয়ু, এই মেয়ের কাণ্ড দেখ, কিসের মাঝে কি লাগিয়ে দিয়েছে। আমি তো আয়ু আর জেহব ভাইয়ার ডিভোর্সের কথা বলছিলাম, আর এই মেয়ে ভেবেছে আমি তাকে ডিভোর্স দিব। কি আর বলবো, নিজের মতো করে একটা গল্প তৈরি করে নিয়েছে। কেন? তাদের ডিভোর্স কেন হবে? জেহব ভাইয়া তো অনেক ভালো একজন মানুষ। এখন আর হচ্ছে না। তাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তারা সেটা মিটিয়ে নিয়েছে। এখন আর কোনো ডিভোর্স হচ্ছে না। আয়ু আপু, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমার মাথাটাই তো ঠিক ছিল না তখন। আমার মাথায় শুধু এইসবই ঘুরছিল যে জাঙ্কুক হয়তো আমাকে ভালোবাসে না, ও তোমাকে ভালোবাসে। আর আমার তো স্মৃতি ছিল না। স্মৃতি থাকলে কি আর এমনটা হতো? আমি বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা। তোমাকে আর সরি বলতে হবে না। ঠিক আছে, তোমরা নিজেদের মতো করে সময় কাটাও, আমি আসছি। আয়ু চলে যায়। তারা তিনজন তাদের মতো করে কিছুক্ষণ সময় কাটায়। দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেছে। তে কিছুটা সুস্থ এখন। জাঙ্কুক তার লোকদেরকে দিয়ে তের মামাকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তাকে নিজের হাতে শাস্তি দেয়। তাদের পরিবারকে যতটা না কষ্ট দিয়ে মেরেছিল, তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে ওনার চ্যাপ্টারটা এখানেই শেষ করে দেয়। এতদিন পর তাদের মনে শান্তি ফিরে এসেছে। তাদের বাবা মার খুনিকে তারা শাস্তি দিতে পেরেছে। এর থেকে তৃপ্তি আর কিছুই হতে পারে না। সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। তাদের মাঝে আর কেউ আসলো না।